হে ভিউয়ার্স, চীনামিনি নিপ্পনের নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। বিশেষ কিছু কাজের জন্য আজকে আমাকে নাগোয়াতে যেতে হয়েছিল। যেহেতু আজকে আমি গাড়ি নেইনি, অনেকদিন পরে ট্রেন জার্নি করে খুব ভালোই লাগছিল। আমাদের মতো যারা হোম মেকার, তাদের তো শুধু বাইরের দিকটা দেখলেই হবে না, সাংসারিক বিভিন্ন টুকিটাকি খোঁজখাজ ওইসব দিকেও নজর রাখতে হয়। তাই বাইরের সব ইম্পর্ট্যান্ট কাজগুলো গুছিয়ে নেওয়ার পরে এরপর হচ্ছে সংসারের বিভিন্ন ইম্পর্ট্যান্ট কাজের দিকে নজর দেওয়া। রাতের ডিনারের প্রিপারেশনের জন্য আমি চলে গেলাম আমাদের বাড়ির পাশে একটা বাজারে, যেখান থেকে আমি আজকের রাতের জন্য প্রয়োজনীয় শাকসবজি, ফলমূল আরও যা কিছু দরকার তা কিনে নেব। চলুন আজকে আপনাদের সাথে আমার রাতের ডিনারের জন্য কি কি কিনলাম সেই বাজারের ব্লগটা শেয়ার করি। এর জন্য আমি চলে গেলাম আমাদের বাড়ির পাশেই একটা জাপানিজ শপ, যার নাম হচ্ছে ওয়াকু ওয়াকু। এই ওয়াকু ওয়াকুতে আসলেও আপনারা আপনাদের নিত্যদিনের খাবার দাবারের প্রয়োজনীয় জিনিসপত্র খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। ভিউয়ার্স, আমি আমার প্রত্যেকটা ব্লগেই জাপান রিলেটেড কিছু ভালো ভালো ইনফরমেশন আপনাদেরকে দিয়ে থাকি, বাট প্রত্যেকটা দেশেরই যেমন কিছু ভালো দিক আছে তেমনি কিছু খারাপ দিকও কিন্তু আছে। চলুন আজকে জাপানের সেই খারাপ দিকটা নিয়েই আলোচনা করা যাক। আজকে আমি আপনাদের সাথে একটা নতুন ওয়ার্ড শেয়ার করতে যাচ্ছি, যার নাম হচ্ছে হিকিকোমোরি। হিকিকোমোরি হচ্ছে জাপানের গুরুতর সামাজিক প্রত্যাহার হিসেবেও পরিচিত, যা সমাজ থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার এবং চরম মাত্রার সামাজিক বিচ্ছিন্নতা এবং বন্দিত্বের সন্ধান করাকে বোঝায়। হিকিকোমোরি সাধারণভাবে উভয় ঘটনাকে বোঝায় এবং নিজেদের নিঃসঙ্গ ব্যক্তিদেরকে বোঝায়, যাকে একাকী বা আধুনিক দিনের সন্ন্যাসী হিসেবেও বর্ণনা করা হয়। কথাগুলো অনেকটাই কঠিন লাগছে, তাই তো? চলুন আপনাদেরকে এই হিকিকোমোরি সম্পর্কে আমি খুব সহজভাবেই বুঝিয়ে দিচ্ছি। জাপানে অনেক ইয়াং জেনারেশন বা অনেক লোক আছে যারা অনেকটাই একাকিত্বের শিকার। অনেক ছেলেমেয়ে আছে যারা ইউনিভার্সিটি পাশ করার পরও জব পাচ্ছে না। অনেক ট্রাই করার পরও তারা জব না পেয়ে একটা পর্যায়ে নিজেদেরকে ঘরের মধ্যে বন্দি করে ফেলছে। আবার এমন কত মানুষও আছে যারা সামাজিক বুল্লির শিকার হচ্ছে। বিভিন্ন চারপাশে যারা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব নামে পরিচিত, বিভিন্নভাবে তাদেরকে ডমিনেট করার চেষ্টা করছে। সেই মানুষগুলোও সমাজ থেকে গুটিয়ে নিজেদেরকে খুব একাকিত্ব, নিজেদের মতো লাইফ লিড করছে। এইসব ইয়াং জেনারেশন বা ব্যক্তিগুলো যারা আছেন, তারা খুব একটা দরকার না পড়লে নিজেদের রুম থেকে বের হয় না। আর এই যে তারা দিন দিন একাকিত্বের শিকার হচ্ছে, অনেক পর্যায়ে দেখা যায় ইয়াং জেনারেশন ফ্রাস্ট্রেশনে এসে বা অনেক বিষণ্ণতায় ভুগে নিজেদের লাইফ ডিস্ট্রয় করতেও বিন্দুমাত্র দ্বিধাবোধ করছে না। এই সমস্যাটাই জাপানের হিকিকোমোরি নামে পরিচিত। আরও সুন্দরভাবে বর্ণনা করতে গেলে বলা যায়, হিকিকোমোরির একটা প্রধান কারণ আন্তঃব্যক্তিক সম্পর্ক বলা হয়। স্কুলে ধমকানোর কারণে, কর্মক্ষেত্রে ডেটিং বা হার্টব্রেক করার কারণে তারা লোকেদের কাছ থেকে যোগাযোগ করা কঠিন হয়ে পড়ে এবং তারা প্রত্যাহার করে নেয়, কারণ তারা কারোর সাথে দেখা করতে বা যোগাযোগ করতেও চায় না। এর মধ্যে বলা হয়ে থাকে যে যাদের ছাত্রাবস্থায় স্কুলে না যাওয়ার ইতিহাস রয়েছে, তাদের হিকিকোমোরি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আশা করি আমি আপনাদের অনেকটাই বোঝানোর জন্য সক্ষম হয়েছি হিকিকোমোরি সম্বন্ধে। বাট জাপানের যে শুধু এই দিকটা খারাপ বলে যে সব খারাপ, তাই না। জাপানের খারাপের সংখ্যা খুবই কম আর ভালোর সংখ্যাটা কিন্তু খুবই বেশি। যেসব মানুষ জাপানের ভালো দিকগুলোর সাথে নিজেদেরকে অনেকটা অ্যাডজাস্ট করে নিতে পারে, তাদের জন্য জাপান লাইফ অনেকটাই ইজি হয়ে যায়। আর যারা জাপানের সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে পারে না, তাদের জন্য জাপানের লাইফটা অনেকটাই কষ্টকর হয়ে যায়। জাপানের যারা হোম মেকার আছে, অনেক সময় মনে হতে পারে
যে বাড়িতে সারাদিন কেউই নেই, নিজের জন্য কিছু রান্না করতে ইচ্ছা করছে না, সেক্ষেত্রে এই সুপার শপগুলো অনেকটাই গুরুতর ভূমিকা পালন করে থাকে। জাপানের এই সুপার শপগুলোতে বিভিন্ন টাইপের খাবার দাবার রেডি করা অবস্থায় কিনতে পাওয়া যায়, যাকে জাপানিজ ওয়ার্ডে বলা হয় ওবেন্তো। দুপুরের খাবারের জন্য একটা মানুষের যা যা দরকার, যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, ভেজিটেবলস, সব কিছু আপনারা এই বেন্তো বক্সের মধ্যে খুব সহজভাবেই পেয়ে যাবেন। আর দামও যে খুব আহামরি বেশি তাও না, যার যার সামর্থ্য অনুযায়ী বিভিন্ন টাইপের এখানে লাঞ্চ বক্সগুলো রেডি করা হয়ে থাকে। এই লাঞ্চ আইটেমগুলোর মধ্যে আপনারা মাছেরও অনেক আইটেম পেয়ে যাবেন, মাংসেরও অনেক আইটেম পেয়ে যাবেন। শুধু ক্রেতার পছন্দ অনুযায়ী তাদেরকে পারচেস করতে হয়। ভিউয়ার্স, আপনারা এখনও যারা আমার চীনা মিনি নিপ্পন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা জাপানে নতুন এসেছেন, আশা করছি এই ভিডিওর মাধ্যমে তাদের কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। জাপানের বাজারগুলোতে কি কি টাইপের আইটেম পাওয়া যায় বা তারা তাদের সাধ্য অনুযায়ী কি কি টাইপের আইটেম কিনতে পারবে। এই যে সাদা সাদা ছোট ছোট মাছ, এই মাছগুলোকে জাপানিজে বলা হয় শিরাসু। এইটার টেস্ট অনেকটা বাংলাদেশের কাচকি মাছের মতো খেতে। আর লাল লাল এগুলো হচ্ছে জাপানের মাছের ডিম। এইটাকে আপনারা ইচ্ছা করলে, আমরা দেশে যেমন মাছের ডিমের বড়া করে খাই, এগুলোকে আপনারা সেম ওরকম বড়ার মতো ভেজে খেতে পারেন। আমার মিষ্টি আলু খুবই পছন্দ, আর জাপানে 12 মাসই মিষ্টি আলু অ্যাভেলেবেল থাকে, তাই আমি মিষ্টি আলু দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন টাইপের আইটেম রেডি করে থাকি। নেক্সট টাইমে মিষ্টি আলুর কোনো আইটেম রেডি করার সময় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজ আমি বাজার থেকে ডিনারের জন্য কি কি কিনলাম আর এই উপকরণগুলো দিয়ে আমি কি ডিনার তৈরি করব, এর জন্য অবশ্যই আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। কারণ একটা ব্লগে বাজার প্লাস রান্না সব কিছু একসাথে দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়, আর জাপানের সবাই অনেক বিজি থাকে, তাই অনেকটা ধৈর্য নিয়ে এত বড় ভিডিও মনে হয় না কেউ দেখতে চাইবে। ভিউয়ার্স, যারা এখনও জাপানে আসেননি, আসতে চান বা অলরেডি জাপানে চলে এসেছেন বাট একেবারে নতুন, তাদের জাপান রিলেটেড কোনো ইনফরমেশনের দরকার হলে অবশ্যই আমাকে কমেন্টে বা ইনবক্স করতে দ্বিধাবোধ করবেন না। আমি যথাসম্ভব আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। এই যে মিষ্টি আলুর আরেকটা আইটেম, যেখানে মিষ্টি আলুকে কয়লার উপরে পাথর থাকে যেখানে পোড়া দেওয়া হয়, এটার ফ্লেভার খুবই সুস্বাদু থাকে। আমার বাজারের আইটেম সিলেক্ট করার পালা অলরেডি ডান। এখন এগুলোকে নিয়ে আমি ক্যাশে যাব, বিল পেমেন্ট করার পরে বাড়িতে গিয়ে আবার রান্নাবান্না করার পালা। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।